যে করেই হোক ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গত 24 ঘন্টায় করোনায় 41 মৃত্যু। বছরে প্রতি উপজেলায় 1000 তরুণ তরুণী চাকরি পাবে। বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে বিধিনিষেধ শিথিল। নারায়ণগঞ্জে দগ্ধ আরও 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 31। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র। স্বাগত জানাচ্ছি রাত 8টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। পৃথিবীর যে প্রান্তেই করোনার ভ্যাকসিন আবিষ্কার হোক, বাংলাদেশের মানুষের জন্য তা সংগ্রহ করা হবে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ব্যাপারে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এমনটাই জানিয়েছেন তিনি। দেখব রেজান ফয়েজের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন ছিল 5 দিনের। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সমাপনী বক্তব্য দিতে দাঁড়ান সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বক্তব্য এলো, এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে সারা দেশেই সবচেয়ে বেশি আলোড়ন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের প্রসঙ্গটি। মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল, সেই লাইনের উপর, এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না, বা জায়গাটাও কোনো মসজিদ কমিটির না, এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন, অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা আর আমাদের পড়তে না হয়। বিশ্বজুড়েই এখন আলোচিত করোনা ভ্যাকসিনের বিষয়টি। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্ত করলেন, পৃথিবীর যেখানে ভ্যাকসিন আবিষ্কার হোক, বাংলাদেশের জন্য তা নিয়ে আসা হবে। ভ্যাকসিন যেটা আবিষ্কার হলো, আমরা খুব আশাবাদী হয়েছিলাম অক্সফোর্ডেরটা নিয়ে। সেটা পরীক্ষা করতে যেই যখন অসুস্থ হয়ে পড়লো, আমরা আবার একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছি। তারপরেও আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই আবিষ্কার হোক, বাংলাদেশ আমার দেশের মানুষের জন্য আমরা সেটা সংগ্রহ করতে পারবো। সেই বিষয়টা আমরা যথেষ্ট সচেতন। প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বিরোধী দলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের সংসদে বক্তব্য দিতে গিয়ে দাবি তুললেন, অবিলম্বে সব ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের। প্রধানমন্ত্রী এর জবাবও দিলেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলছেন, এটা কারা শুরু করেছিল? এটা তো জিয়াউর রহমানের আমল থেকেই শুরু। আমরা চেষ্টা করেছি এগুলি মোকাবেলা, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, কিন্তু পাশাপাশি এটাও আমাদের দেখতে হবে যে আমাদের মাদক নিয়ন্ত্রণ করতে হবে, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে হবে, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু সেইগুলি করতে যেয়ে যদি কিছু দুর্ঘটনা ঘটে, এটা ঘটাটা খুব অস্বাভাবিক না ঘটে, আমরা কিন্তু কাউকে ছেড়ে দিচ্ছি না, তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি। এটা বলতে পারবে না কেউ যে অন্যায় করলে কাউকে আমরা ছেড়ে দিচ্ছি, সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও আবার যারা কাজ করবে, আমাদের এটাও দেখতে হবে, সমালোচনা করব, কিন্তু যাদের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাদের দ্বারা মানুষ বিপদে পড়ে যাদের ডাকে, পুলিশকেই আগে ডাকে, তো এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয়ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা, সেটা যেন নষ্ট না হয়, সেদিকেও দৃষ্টি দিতে হবে। পরে অধিবেশন সমাপ্তির রাষ্ট্রপতির নির্দেশ পড়ে শোনান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আপনাদের সকলের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেজান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। আজও করোনায় 41 জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো 4634 জনের। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের 94টি ল্যাবে 15,559 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর তাতে নতুন করে শনাক্ত হয়েছেন 1,892 জন। মোট শনাক্ত 3,32,970 জন এবং সবশেষ 2,746 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,33,550 জন। আগামী বছর থেকে প্রতি উপজেলার 1000 তরুণ তরুণীকে চাকরি দেবে সরকার। পরিকল্পনা আছে 2041 সাল পর্যন্ত এই কার্যক্রম চালানোর।
সরকারের প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 এই লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়েছে। সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে এ নিয়ে মতবিনিময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নযোগ্য, দেশ এগুচ্ছে সঠিক পথেই। বছর বছর চাকরির বাজারে নামছে প্রায় 20 লাখ মানুষ, কিন্তু চাকরির সুযোগ পাচ্ছে কমই। শিক্ষিত তরুণরাই বেকার থাকছে বেশি। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বলছে, বাংলাদেশে তরুণ বেকারত্বের হার 7 বছরেই দ্বিগুণ হয়েছে। দক্ষ জনশক্তির বিপরীতে কাজের সুযোগ কমেছে 25%। সরকারের বিভিন্ন হিসাবও তুলে ধরছে তাই। করোনার কারণে নতুন করে বেকার হয়েছে বহু মানুষ। এমন অবস্থায় আশার বাণী শোনাচ্ছে সরকারের প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 2041-এর লক্ষ্যমাত্রা, যেখানে থাকছে এক এক উপজেলা থেকে 1000 করে সারা দেশে বছরে প্রায় 5 লাখ চাকরির নিশ্চয়তা। সোশ্যাল প্রোটেকশন দিয়ে কিছু নগদ পয়সা আর বাকি হলো কর্মসংস্থান। তো কর্মসংস্থানের সার্বিক প্রচেষ্টা নেওয়ার জন্যই ওটা বলা হয়েছে। পাশাপাশি থাকছে 41 সালের মধ্যেই দেশকে দারিদ্র্যমুক্ত করা, মাথাপিছু আয় $12,500 নেয়া, জিডিপি প্রবৃদ্ধি 10% উন্নীত করা সহ বেশ কিছু লক্ষ্যমাত্রা। মোট কথা যেটা আমরা সঠিক পথে আছি আমি মনে করি, এবং যদি আমরা স্থিতিশীল পরিবেশ গত কয়েক বছর বিশেষ করে রাজনৈতিকভাবে যে স্থিতিশীল পরিবেশ দেশে বিরাজমান আছে, এই পরিবেশটা যদি সুরক্ষিত থাকে আমাদের উত্তরণ ঘটবে। পরিকল্পনায় জোর দেয়া হয়েছে খাদ্য উৎপাদন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নেও। শহর আর গ্রামের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বলেও জানান মন্ত্রী। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর 30 শিক্ষার্থীকে পরমাণু প্রযুক্তি বিষয়ে বৃত্তি সহ উচ্চশিক্ষার সুযোগ দেবে হাঙ্গেরি। বাংলাদেশের কূটনীতিকরাও ট্রেনিংয়ের সুযোগ পাবেন দেশটিতে। হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজার্তো একদিনের ঢাকা সফরে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এই দুটি চুক্তি সই হয়। প্রথমবারের মতো ঢাকায় এলেন হাঙ্গেরির কোনো পররাষ্ট্রমন্ত্রী, তাও আবার করোনার সময়ে। সফরের গুরুত্ব বোঝাতে পিটার সিজার্তো বলেন, বাংলাদেশের উন্নতি বিশ্বে আলোচিত, তাই বাণিজ্যিক সম্পর্ক এবং বিনিয়োগ বাড়াতে আগ্রহী হাঙ্গেরি। বাংলাদেশিদের ভিসা সহজ করতে ঢাকায় কনসুলেট সেবা চালুর ঘোষণাও দেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চুক্তি সই এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। We are very glad, and we'll let you know that we have come across some of the issues. One is, the increase of the scholarship in the medical area. And we put into consideration that Bangladesh is the country which performed the highest growth rate throughout the last years, globally speaking. And we put into consideration that this is one of the most populated countries on earth. I'm pretty sure that we can build a mutually beneficial cooperation. এদিকে বাংলাদেশ সহ 23টি দেশের নাগরিকদের উপর আরোপিত প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার মালয়েশিয়ার সুরক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব জানান, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 7 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া থেকে প্রবেশ নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, প্রবাসী এবং পেশাদারদের মালয়েশিয়ায় প্রবেশের আগে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নিতে হবে এবং তাদের আবেদনের সঙ্গে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস বা এ সম্পর্কিত সংস্থা থেকে একটি সাপোর্ট লেটার থাকতে হবে। করোনা ভাইরাসের কারণে চলতি মাসের শুরুতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে 23টি দেশের উপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 3 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জনে। বাকিদের অবস্থারও কোনো উন্নতি দেখা যায়নি। অন্যদিকে রিপোর্ট জমা দিতে জেলা প্রশাসনের তদন্ত কমিটি 7 দিন এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ 4 দিন সময় চেয়েছে। আমার ময়নারা যদি চুরি না করে, এ তো চুরি করলো,
কাজ ছাড়া হলে যদি হারিয়ে যায় প্রিয় স্বামী, সেই ভয়ে নাওয়া খাওয়া বাদ দিয়ে টানা 7 দিন হাসপাতালে ছিলেন লায়লা আক্তার রুবি। 7ম দিনে এসে অপেক্ষা এবং আশা দুটি শেষ হয়ে গেল। সত্যি হারিয়ে গেলেন নারায়ণগঞ্জের মসজিদের দগ্ধ আব্দুস সাত্তার। 2 সন্তানের জনক গার্মেন্টস কর্মী আব্দুস সাত্তারের চিরবিদায়ের ঘোষণা আসে সকালে। দুপুর নাগাদ তার দেহ নিয়ে বাড়িমুখো হন স্বজনরা। হাসপাতালে ভর্তি 37 জনের মধ্যে একজন কেবল বাড়ি ফিরেছেন। যে আমাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় 37 জন রোগী আমাদের এখানে আসছিল, একজনকে আমরা সুস্থ করে বাড়ি ফেরতে পেরেছি। সবাই মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। এই মুহূর্তে এদের বাইরে নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা বলে আমরা মনে করি না। ঘটনার শুরু থেকে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম ছিল না। আসলে আমাদের সার্ভিসটা ঠিকমতো আছে কিনা এই খোঁজ খবরটা নেওয়া, এবং সেটাই আমি জানতে আসছি যে আমাদের কোনো ঘাটতি আছে কিনা। উনি এইটাও মনিটর করছেন যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা, তারা কোনো ঘাটতি আছে কিনা। এদিকে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও 7 দিন সময় চেয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। 5 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাদের। দুপুরে কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে তদন্তের সময় বাড়ানোর আবেদন জানান। কিছু জিনিসের সাথে তারা লিঙ্ক করবে, বা যেসব তদন্ত কমিটির যেসব সদস্যরা আরও কিছু তথ্য ওই সব সংস্থার কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছে, সেই কাজগুলো পায়নি বিদায় তারা আরও 7 দিনের সময় চেয়েছে। ঘটনার পর বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো গ্যাস লিকেজ খুঁজতে খোঁড়াখুড়ি করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এরই মধ্যে 2টি লিকেজও পাওয়া গেছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত জানান, সিনহা হত্যা মামলায় কেউ কোনো ধরনের হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার করলে তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন। বিকেলে শুনানি শেষে এই আদেশ দেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত। এর আগে বেলা 12টার দিকে সিনহা হত্যা মামলায় কক্সবাজারে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। তিনি এক ব্রিফিংয়ে বলেন, এসপি এবিএম মাসুদ হোসেন ঘটনার শুরু থেকে আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে তদন্ত কাজে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ তোলেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। অন্যান্য খবরে যাচ্ছি। নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, রাজনৈতিক দলগুলো নিবন্ধন আইন 2020, স্থানীয় সরকার নিবন্ধন আইন 2020 ও নির্বাচনী আইন আরপিওর সংশোধনী প্রস্তাব উদ্দেশ্য প্রণোদিত ও অগ্রহণযোগ্য মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে একটি নিরপেক্ষ কমিশনের অধীনে অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। সকালে গুলশানের দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, এই আইন সংশোধনীর মাধ্যমে বর্তমান কমিশন প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতের নির্বাচনগুলোকে আরও ভোটারবিহীন করে তুলতে। এ ধরনের উদ্যোগকে কমিশনের স্বেচ্ছাচারিতা বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন সরকারের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে মূলত কাজ করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, তবু দেশের গণতন্ত্রের স্বার্থেই তারা এই কমিশনের অধীনে বিভিন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। সরকার নির্বাচনের জন্য আইন, জাতীয় সংসদ নির্বাচনে আরপিও এর অনেকগুলো মৌলিক সংশোধনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের এই উদ্যোগকে অপ্রয়োজনীয়, হঠকারী ও উদ্দেশ্য প্রণীত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন কমিশন একেবারে তার সম্পূর্ণ অযোগ্যতা, তার ব্যর্থতা, তার মেরুদণ্ডবিহীনতা দিয়ে সে নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। প্রধান নির্বাচন কমিশন যিনি আছেন, কমিশনার, তার কোনো মেরুদণ্ডই নেই। আমাদের কোনো প্রস্তাব তাদেরকে সেই সময় দেয়নি, কারণ আমরা মনে করছি এটা কোনো প্রয়োজন নেই। এদিকে মির্জা ফখরুলের অভিযোগে জবাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন কমিশন এবং সংসদের উপর দায় চাপাচ্ছে বিএনপি। সকালে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন তিনি। চলমান প্রকল্পগুলো দায়িত্বপ্রাপ্তদের পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় বিএনপি মহাসচিবের সংসদের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, শক্তিশালী বিরোধী দল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ।
নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যের কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চলাচলের জন্য দোষ, তারা আন্দোলনেও ব্যর্থ হন, এদেশে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার রেকর্ড নেই। নিজেদের ব্যর্থতা রাখতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, সর্বশেষ পার্লামেন্টের উপর তারা দায় চাপাচ্ছেন। নির্বাচন যদি এক পেশে হতো তাহলে ফখরুল সাহেব জবাব পেলেন কিভাবে? তিনি পার্লামেন্টের কথা বলছেন। আমি বলতে চাই, আপনি নির্বাচিত হয়েও পার্লামেন্টে এলেন না কেন? দেশে বাইরের খবর। লেবাননের বৈরুত বন্দরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সেনা কর্তৃপক্ষ। বন্দরের পাশে শুল্কমুক্ত বাজারে তেল ও টায়ারের গুদামে আগুন লেগেছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বৈরুত বন্দরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আশপাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। হেলিকপ্টারে করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল কর্মীরা। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত 4 আগস্ট বন্দরের রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো বৈরুত। গুদামে রাখা 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে অকল্পনীয় ক্ষয়ক্ষতির মুখে পড়ে বৈরুতের পুরো বন্দর এলাকা। প্রাণ হারান অন্তত 191 জন। আহত হয়েছেন 6000-এর বেশি মানুষ। অন্তত 3 লাখ মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। বাইজিস্টের বিরতি নেবার সময় হলো, এরপর জানিয়ে দিচ্ছি। রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। ঢাবির শিক্ষার্থীদের ভালোবাসায় ফিরে এলো ছোট্ট শিশু জিনিয়া। যে করেই হোক ভ্যাকসিন পাবে বাংলাদেশ। গত 24 ঘন্টায় করোনায় 41 মৃত্যু। বছরে প্রতি উপজেলায় 1000 তরুণ তরুণী চাকরি পাবে। বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে বিধিনিষেধ শিথিল। এবং নারায়ণগঞ্জে দগ্ধ আরও 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 31। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম শিরোনামগুলো। দাম নিয়ন্ত্রণে এবছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সচিবালয়ে একথা জানান তিনি। ভারতের দাম বৃদ্ধি এবং বন্যার কারণে বর্তমানে পেঁয়াজের দাম বেড়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। দামটা একটু বেড়েছে, আমরা ফলো আপ করছি, আমাদের মিনিস্ট্রিও ফলো আপ করছে। আজকেই আমাদের মিনিস্ট্রি থেকে বেশ কয়েকটা টিম ইম্পোর্টিং পজিশনগুলোতে যাবে, যেমন বনাপোল, তারপরে হিলি, এখানে দেখবে যে কী অবস্থা। আগামী 13 তারিখ থেকে টিসিবি খোলা বাজারে বিক্রি শুরু করবে। এবার বিগ ওয়ে ইম্পোর্ট, মানে সর্বকালের রেকর্ড আমরা ব্রেক করেই এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ইম্পোর্ট করব। তো আমরা ফুল মনিটর করছি, দেখা যাক, হোপফুলি থিংস উইল বি বেটার। ট্যাক্স ছিল, ট্যাক্সটা কমানোর জন্য মিনিস্ট্রি থেকে আমরা চিঠি দিয়েছি এবং আশা করছি যে 5% ট্যাক্সটাও উইথড্র হবে। সব মিলিয়ে মাল্টিমোড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির আওয়ালকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টুর মেজর ছেলে। রাজধানী সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার বেলা 11টা থেকে তাফসির আওয়ালের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। তার বিরুদ্ধে অভিযোগ, নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে তিনি কোটি কোটি টাকা লেনদেন করেছেন। এর আগে গত 31 আগস্ট তাফসিরকে কমিশনে ডেকে নিয়ে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এই অভিযোগের পেছনে পারিবারিক সমস্যাকেই দায়ী করছেন তাফসির। আমি মনে করি এই জিনিসটা একটা পারিবারিক ঝামেলার জন্যই
এভাবে এখানে চলে এসছে। এখানে তো আমি বলতে পারবো না, পারিবারিক ইস্যু তো, আর এখানে কোর্টও ইনভলভড আছে। সো আপনি তো জানেন কোর্টে যখন একটা জিনিস থাকে তখন এটা নিয়ে পাবলিকলি বলা কথা উচিত না। কমিশনের শিডিউলভুক্ত অপরাধ হিসাবেই অভিযোগ অনুসন্ধানে গ্রহণ করেছে এবং অনুসন্ধান শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আমরা আশা করি। ঘোড়াঘাটের ইভেনো ওয়াহিদা খানমের ওপর হামলার নেপথ্য শক্তি এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিসিএস উইমেন নেটওয়ার্ক। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি নাজমানা খানুম বলেন, শত প্রতিকূলতার মাঝেও নারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। স্থানীয় পর্যায়ে ইউএনওরা সরকারের প্রতিনিধি মন্তব্য করে তিনি বলেন, ওয়াহিদা খানমের ওপর হামলা মানে সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত। আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের আইনের আওতায় আনবে বলেও আস্থা জানানো হয় সংবাদ সম্মেলনে। যে বা যারা নেপথ্যে থেকে এবং সরাসরি হামলা করে এই ঘটনা ঘটিয়েছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। যখন উপজেলা নির্বাহী কর্মকর্তারা ঝুঁকিতে আছেন, আমরা এই জন্য সরকারের কাছে সর্বোচ্চ নিরাপত্তাটুকুই দাবি করছি। কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে হয়তো সরকার যেটি মনে করবেন যে এই পরিমাণ নিরাপত্তা দিলে একজন সরকারি কর্মকর্তা কাজ করতে পারবেন, আমাদের সরকারের প্রতি আস্থা আছে, সেটি বিবেচনা করে ওনারা নিরাপত্তা দিবেন। একের পর এক দুর্ঘটনা আর মৃত্যুর মিছিল। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যেন এক মৃত্যু ফাঁদ। কেবল গত এক মাসেই মহাসড়ক আর আঞ্চলিক সড়কে প্রাণ গেছে 33 জনের। চরম উৎকণ্ঠায় ময়মনসিংহবাসী। আমাদের প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখব। কেবল আগস্ট মাসের চিত্রটাই কি ভয়াবহ। 22 তারিখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় যাত্রীবাহী বাসের চাপায় 6 জন। 18 আগস্ট ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে 8 জন। তার 10 দিন আগে 8 আগস্টে মুক্তাগাছায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে 7 জনের মৃত্যু। মাত্র এই একটি মাসেই সড়কে হারালো 33 প্রাণ। আহতের সংখ্যাও 35 জনের কম নয়। ছোটখাটো দুর্ঘটনা তো ঘটছে প্রায় প্রতিদিন। রোড ডিভাইডারের মাঝখানে দেখা যায় ইউটার্ন, এগুলো অপরিকল্পিতভাবে আছে। স্থানীয়ভাবে লোকজন কিছু ইউটার্ন নিজেরা তৈরি করে নিয়েছে রাস্তা কেটে দিয়ে, এগুলো দুর্ঘটনার জন্য দায়ী। নসিমন, করিমন, বটবুটি, সিএনজি, অটো এগুলি বারবার চেষ্টা করে বন্ধ করা যায় না। জেলা পুলিশের দেয়া তথ্যে গত এক বছরে ময়মনসিংহে 175টি দুর্ঘটনার মামলা হয়েছে। নিহত 191 জন, আহত হয়েছেন 174 জন। অনেক ক্ষেত্রে রাস্তার বেহাল অবস্থার কারণেই কিন্তু চালকরা নিয়ন্ত্রণ হারাচ্ছে। মূলত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ইনফ্রাস্ট্রাকচার এবং সেই সঙ্গে চালকদের সচেতনতার অভাব তো আছে। কেন একের পর এক এমন ভয়াবহ দুর্ঘটনা? বিশেষজ্ঞ এবং সড়ক ও যানবাহন সংশ্লিষ্টরা দুর্ঘটনার কিছু কারণ চিহ্নিত করেছেন। অনেক ড্রাইভারই লাইসেন্স নাই, কিন্তু তারা গাড়ি চালাচ্ছে। এদেরকে নিয়মের মধ্যে আনতে হবে, এদের সবাইকে প্রশিক্ষণ করে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, তবেই সব দুর্ঘটনা কমে আসবে। ড্রাইভারদের প্রশিক্ষণ, দক্ষতা এবং সচেতনতা যেমন প্রয়োজন, দরকার যাত্রী ও পথচারীদের সতর্কতা। তাহলেই থামতে পারে সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ছোট্ট শিশু জিনিয়াকে ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠে একদল মানবিক তরুণ। আর তাদের সেই ভিন্নধর্মী প্রচেষ্টায় ফিরে পাওয়া যায় শিশুটিকে। তৈরি হয় ভালোবাসা আর মানবিকতার এক অনন্য উদাহরণ। সে কথাই জানাচ্ছেন সহকর্মী মহসিন কবির। ছোট্ট শিশু ফুল বিক্রেতা জিনিয়া ফুলের মতোই ফুটফুটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তার এমন উচ্ছল ছুটে চলা প্রাণ কাড়ে সবারই। তাই 1 সেপ্টেম্বর রাতে তার হঠাৎ হারিয়ে যাওয়া মেনে নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্বার্থপর এই শহরে একজন পথশিশু নিখোঁজ হলে কারই বা কি যায় আসে? কিন্তু না, জিনিয়াকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন তরুণ। আর তাদের এই উদ্যোগে যোগ দেন
আরও অনেকেই। এক পথশিশুর জন্য তরুণদের এমন মমতা, ভালোবাসা আর উদ্বেগের কথা উঠে আসে মূলধারার গণমাধ্যমেও। খোঁজাখুঁজি করছি ভাই না, পরে জিনিয়ার ভাইয়ারা আমাকে করছে, পরে পাইছি। ছাত্ররা ভার্সিটির ছাত্ররা কত 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 ভাইয়েরা ছবি তুলে ওই ছবিগুলি আইনা একখানে মিলাই একটা ভিডিও করছে, তারপরে সবাই টিভিতে ফেসবুকে নোবেলে ছাড়া দিছে। জিনিয়াকে খুঁজে পেতে সবার আগে ফেসবুকে সরব হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদ্য সাবেক এজিএস সাদ্দাম হোসেন। জিনিয়ার হারানো আসলে আমাদের স্বজন হারানোর বেদনে আমাদের মধ্যে নিয়ে এসেছিল। তার মায়ের কোলে ফিরে এসেছে, এটি আমাদেরকেও এক ধরনের আত্মতৃপ্তি দিচ্ছে। এটি সত্য, কিন্তু আবার আমাদেরকে নতুন করেও ভাবতে হচ্ছে যে মায়ের কোলে ফিরে গিয়েও কি সে পরিপূর্ণ নিশ্চয়তা পাবে? তার একটি ছোট্ট ফুটফুটে সুন্দর মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে, আমরাও সেই নিশ্চয়তা দিতে পারছি না। আসলে এক ধরনের সেই দিক থেকে বলতে গেলে আত্মতৃপ্তি যেমন আছে, এক ধরনের অনিশ্চয়তার অনুভূতিও আছে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করব পথশিশুদের বিষয়ে, এবং সবাই যেন এই বিষয়ে এগিয়ে আসে। সবার সম্মিলিত কণ্ঠ আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জিনিয়া আবারও ফিরতে পেরেছে তার আপন আঙিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আবারও ফুল বিক্রি, বন্ধুদের সঙ্গে খুনসুটি আর শিক্ষার্থীদের আদরে সময় কাটছে তার। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। জিনিয়ার জন্য শুভকামনা। এবার সোশ্যালিজম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো ওয়ান ব্যাংক লিমিটেডের 21তম বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান অশোক দাশগুপ্ত। সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুরুল্লাহ, পরিচালক ASM শহীদুল্লাহ খান, শওকত জামান, সালাউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক M ফখরুল আলম এবং কোম্পানি সেক্রেটারি জন সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। জয়পুরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশি জাতের 12 মাসি তরমুজের চাষ। অল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফলটির চাষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জয়পুরহাট সদর, পাঁচবিবি ও কালাই উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় 120 বিঘা জমিতে চাষ হয়েছে 12 মাসি তরমুজ। বিঘা প্রতি কৃষকদের খরচ 50,000 টাকা, আর তরমুজ বিক্রি করে তারা আয় করছেন প্রায় 2 লাখ টাকা। খেতে সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও বেশি। লাভবান হওয়ায় অনেকেই এখন আগ্রহী এই জাতের তরমুজ চাষে। কর্মসংস্থানও হয়েছে অনেক তরুণের। এদিকে কৃষকদের কারিগরি সহায়তা সহ সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। 4টা জাত আছে, এটা হচ্ছে তৃপ্তি, একটা হচ্ছে ডায়না, একটা হচ্ছে এই যে ব্ল্যাক বেবি, আর একটা সুগার কুইং আছে। মাচায় যে তরমুজ চাষ, এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত আমাদের জেলায় প্রায় 16 হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ তাদের বিভিন্ন কারিগরি পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করছি। আমরা আশা করছি ভবিষ্যতে এই জমির পরিমাণ আরো বাড়বে। বাজেটে বিরতি নেবার সময় হলো, আবারও এরপর জানিয়ে ফিরছি। 50 বছরে বন্যপ্রাণী কমেছে 70%, হুমকিতে বিশ্ব। শ্রীলঙ্কা সফর নিয়ে সাবেকদের পরামর্শ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
গত 50 বছরেরও কম সময়ের মধ্যে সারা বিশ্বে বন্যপ্রাণীর সংখ্যা 2/3-এরও বেশি কমে গেছে, আর এজন্য দায়ী মানুষের কর্মকাণ্ড। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF তাদের বার্ষিক প্রতিবেদন লিভিং প্ল্যানেটে এই তথ্য প্রকাশ করেছে। মানুষের ভোগ বিলাস ও অর্থনৈতিক কার্যক্রমের পরিধি বেড়ে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, শুধু বন্যপ্রাণীর সংখ্যা নয়, মানুষের ক্রমবর্ধমান চাহিদার কারণে 1/3 সংকুচিত হয়েছে সব ধরনের জমি, সমুদ্র সংকুচিত হয়েছে 40%। সংস্থাটি সতর্ক করেছে, জীববৈচিত্র্যের এই ধ্বংসযজ্ঞ ভয়াবহ পরিণতি বয়ে আনবে মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার উপর। লিভিং প্ল্যানেট ইন্ডেক্সে জরিপ চালানো হয় এবং 4000 প্রজাতির বন্যপ্রাণীর ওপর এই জরিপটি চলে। এতে বলা হয়, ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংস ও কৃষি জমি সম্প্রসারণের কারণে 1970 সাল থেকে 2016 পর্যন্ত 68% কমে গেছে বন্যপ্রাণীর সংখ্যা। ক্লেমেন্ট স্পোর্টস নিউজ এবার। শ্রীলঙ্কা সফরে ভালো করতে হলে ক্রিকেটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। সিরিজ শুরুর আগে 3 ম্যাচের প্রস্তুতি টাইগারদের পরখ করে দেখার বড় সুযোগ বলে মনে করেন তুষার ইমরান ও হাসিবুল হোসেন শান্ত। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের এ ব্যস্ততা শ্রীলঙ্কা সফর নিয়ে। পরিসংখ্যানে হয়তো করোনাকালেও ক্রিকেটারদের প্রস্তুতির প্রয়োজনটাকে জোরালো করেছে। 2 দলের 20 দেখায় যেখানে লঙ্কানদের জয় 16টিতে, সেখানে বাংলাদেশ জিতেছে মাত্র একবার। বাকি 4টি ম্যাচ ড্র হয়েছে। শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের ১৭তম টেস্টে লঙ্কা বধ করেছিল মুশফিক তামিমরা। সেই আত্মবিশ্বাস এবারও কাজে আসবে মনে করেন সাবেকরা। তাদের পরামর্শ তাই অনেকটাই স্পষ্ট। অনেকদিন পরে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি আমরা শ্রীলঙ্কার মাটিতে। শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড কিন্তু আমাদের খুব বেশি খারাপ না, অনেক ভালো ভালো রেকর্ড আছে শ্রীলঙ্কার মাটিতে। ব্যাটসম্যানরা যদি একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করে, বোলাররা যদি একটু দায়িত্ব নিয়ে বোলিং করে, তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায় শ্রীলঙ্কার মাটিতে। কোনো ধরনের খেলা কিন্তু তারা এখনো খেলেনি, কোনো ধরনের প্র্যাকটিস ম্যাচও যদি বলেন প্র্যাকটিস ম্যাচও খেলেনি। তো আমার কাছে মনে হয় যে 3টা টেস্ট খেলবেন তারা, এটা ডিপেন্ড করছে আসলে তাদের ফিটনেস, তাদের যে স্কিল, তাদের যে টেকনিক, এগুলো তারা কিভাবে যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবেন। এবং একটা প্র্যাকটিস ম্যাচে যদি তারা ভালো খেলতে পারেন, তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচটা ভালো একটা পারফর্ম করতে পারবে। 3 ম্যাচের টেস্ট সিরিজ এবং তার আগে 3টি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশের বড় বহরই দ্বীপরাষ্ট্রে যাবে। সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে যেহেতু সাকিব আল হাসান ব্যাক করবে, সেহেতু আমাদের অনেক ভালো করার সুযোগ থাকে। টিমের দিকে তাকিয়েই দায়িত্বটা নিতে হবে আমার কাছে মনে হয়, তাহলে একটু ভালো করা সম্ভব। বেস্ট অলরাউন্ডার যদি বাংলাদেশের টিমে যদি না থাকে, সেই জায়গাটা গ্যাপটা পূরণ হয় আসলে ভেরি ডিফিকাল্ট। তো আমার সেই ক্ষেত্রে মনে হয় যে সাকিব যত তাড়াতাড়ি ফিট হয়ে আসতে পারবে, তাহলে অবশ্যই বাংলাদেশ টিমের জন্য সেটা 100% প্লাস পয়েন্ট। নিজেও পেস বোলার ছিলেন, সে কারণে এ সফরে পেসারদের ভালো করতে পরামর্শ দিয়েছেন হাসিবুল হোসেন শান্ত। পেস বোলারকে ভালো করতে হলে আপনার উইকেট নিতে হবে। সত্যি কথা বলতে, যে আপনি টেস্টে পেস বোলার যদি 3 জন খেলানো, তাদের মেইন টার্গেট থাকতে হবে তাদেরকে উইকেট বের করা, এবং সেটা আসলে উইকেটের উপর ডিপেন্ড করবে। উইকেট যদি পেস বোলার সহায়তা থাকে, সেটা আসলে ব্যাটসম্যানকে যত সামনে খেলানো সম্ভব, সেখানে হয়তো বলারতে উইকেট পাওয়ার চান্সেস বেশি থাকে। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সিরিজের ভেন্যু। প্রথম 2টি টেস্ট ক্যান্ডিতে আর শেষটি হবে কলম্বোতে। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। যে করেই হোক ভ্যাকসিন পাবে বাংলাদেশ, গত 24 ঘন্টায় করোনায় 41 মৃত্যু। বছরে প্রতি উপজেলায় 1000 তরুণ তরুণী চাকরি পাবে। বাংলাদেশি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে বিধিনিষেধ শিথিল। নারায়ণগঞ্জে দগ্ধ আরও 3 জনের মৃত্যু, নিহত বেড়ে 31। রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানির কথা জানালেন বাণিজ্যমন্ত্রী। ঢাবি শিক্ষার্থীদের ভালোবাসায় ফিরে এলো ছোট্ট শিশু জিনিয়া।
50 বছরে বন্যপ্রাণী কমেছে 70%, হুমকিতে বিশ্ব। এবং শ্রীলঙ্কা সফর নিয়ে সাবেকদের পরামর্শ। এই ছিল নিউজ আওয়ারে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।